বন্ধুরা, আজকে এসেছি আমি সেই সুনামগঞ্জের সেই হাসন রাজার বাড়ি দেখতে। দেখতে পাচ্ছেন গেটের সামনে হাসন রাজার বাড়ি, আমি গেটের ভিতরে দেখতেছি। তো মূলত হাসন রাজার জন্ম হয়েছে 1854 সালের 21শে ডিসেম্বর। অর্থাৎ সেই 1854 সালে তার জন্ম, অর্থাৎ এই সিলেটের এই সুনামগঞ্জে তার জন্ম। তো আজকে আমি এসেছি জাস্ট, যেহেতু সিলেট সুনামগঞ্জ এসেছি চাকরির সুবাদে, তো হাসন রাজার বাড়িটা না দেখলে কি হয় তা যেহেতু আমি সিলেট আসছি, সেজন্য জাস্ট এক পলক সেই হাসন রাজার বাড়িটা দেখার জন্য আমি আসছি। মূলত হাসন রাজা ছিলেন আসলে একজন বাউল, অর্থাৎ বাউল সম্রাট লালনের পরে যার নাম বাংলাদেশে আছে তিনি হচ্ছেন সেই হাসন রাজা। তো আজকে আমি সেই হাসন রাজার বাড়ি বা আশপাশের যে ইয়েগুলো ছিল এইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে একটা জাদুঘর হাসন রাজার, তার স্মৃতি সংরক্ষণার্থে এখানে অনেক কিছু আছে, তার ব্যবহারিত অনেক জিনিসপত্রগুলো আছে, কিন্তু আমরা ওখানে ঢুকতে পারি নাই যেহেতু তালা দেওয়া। এখানে আজকে লোকজন ছিল না, ওই বাড়িটা তালা দিয়ে, সেই জন্য আমরা ঢুকতে পারি নাই। তো ইনি একজন আসেন, উনি এখানকার কেয়ারটেকারের মতো উনি কাজ করেন। সে আমাদেরকে বর্ণনা দিচ্ছে কোন সাইডে কী আছে, জাস্ট আমাদেরকে দেখাই দিচ্ছে। তো আমরা কিছুক্ষণ তার কাছ থেকে কিছু শুনলাম। তো আসলে এই হাসন রাজার বাড়িতে হচ্ছে আপনার সুনামগঞ্জের অর্থাৎ সুরমা নদীর তীরে লক্ষণশিরি পরগনার টেগরিয়া গ্রাম আর কি। এটার নাম মানে গ্রামের নাম হচ্ছে টেগরিয়া। অর্থাৎ এই টেগরিয়া গ্রামের হাসন রাজা জমিদার পরিবারের সন্তান ছিলেন। তো তার পিতার নাম ছিলেন দেওয়ান আলী রাজা চৌধুরী, ছিলেন প্রতাপশালী একজন জমিদার। তো হাসান রাজা তার তৃতীয় পুত্র আলী রাজা, তার মাসতুতো খালাতো ভাই আমির বক্স চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরমত জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন। তাহলে হুরমত বিবির গর্ভেই হাসান রাজার জন্ম। তো এটা হচ্ছে হাসান রাজার পরিচিতি। তো হাসান রাজার পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর মাত্র ভাই দেওয়ান ও ওবেদুর রাজার পরামর্শ মতো তারই নামের অনুকরণে বা আপনার আকারে তার নামকরণ করেই হুজুর রেজা। হাসান রাজার পূর্বপুরুষরা নাকি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তাদেরই একজন মানে বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে অর্থাৎ বাবু রায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। অর্থাৎ একটা কথিত আছে আর কি, তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এরপরে হাসন রাজার পূর্বপুরুষদের আদিবাস ছিল নাকি অর্থাৎ অযোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কান্দি নামক গ্রামের অধিবাসী ছিলেন। অর্থাৎ এটা হচ্ছে সেই ষোড়শ শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোনাউড়া গ্রামে তার পূর্বপুরুষের বিজয় সিংহ বসতি শুরু করেন। অর্থাৎ এখানেই তারা সে সময়ে বসতি শুরু করেছিলেন। অর্থাৎ সেই সময়ের এই বাসা বাড়ি, এই যে রাস্তাগুলো, এই কিন্তু সেই সময়ে করা মূলত এটাই হচ্ছে সেই হাসন রাজার বাড়ি। তো কোনো এক সময় নাকি সে বিজয় সিংহ কোনাউড়া গ্রাম ত্যাগ করে একই এলাকার নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদি পুরুষ রামচন্দ্র সিংহ দেবীর নামে প্রথমাংশ রাম যোগ করে নামকরণ করেন রামপাশা। তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এটাই মূলত সে তাদের বাড়িঘর ছিল। এটাও একটা পুরানো বাড়ি, যাকে আবার নতুন রং করে রাখছে। তো আসলে জায়গাটা মোটামুটি ছিল। হাসান রাজা মূলত তিনি একজন জমিদার ছিলেন আর কি, জমিদার ছিলেন। তো আমরা যেটা জানতে পারি তার, তো হাসান রাজা যখন সিলেটে জন্মগ্রহণ করেছিলেন সে সময় কিন্তু সিলেটে আরবি ফার্সির চর্চা খুব একটা প্রবল ছিল। তো সিলেটের ডেপুটি কমিশনার অফিসে নাজির আবদুল্লাহ বলে এক বিখ্যাত ফার্সি ভাষা বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ মতে তার নামকরণ করা হয় হাসন রাজা। তো এটা অর্থাৎ তার অনুসারে মানে তার নাম দেওয়া হয়েছে মূলত। তো বহু দলিল দস্তাবেজ হাসান রাজা আরবি অক্ষরে নাম দস্তখত করেছেন। তো হাসান রাজার এই যে জাদুঘরের যে সমস্ত দস্তাবেজ, ওখানে নাকি তিনি অনেক আরবি ভাষায় পেয়েছে, তার দলিল দস্তাবেজ অর্থাৎ আরবি ভাষায় তিনি দস্তখত করেছেন, এরকম নজির আছে, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি নাই বলে আমরা সেটা দেখাতে পারলাম না। তো হাসান রাজা নাকি জীবনে অনেক সৌন্দর্য মণ্ডিত ছিলেন। অর্থাৎ তাকে নাকি তার যৌবনকালে অনেক মেয়ে নাকি তার মানে খুব রূপে মোহিত হতেন, এবং তিনি তার সারিহাত ও সুদেহ দীর্ঘভূ ধারালো নাসিকা জ্যোতির্ময় পিঙ্গলা চোখ এবং একমাতা
কবিচুল, পার্সিক, সুফিয়ান কবিদের একখানা চেহারা চোখের সম্মুখ বাস্তব, এটা ঠিক এরকমই তিনি একটা ছিলেন আর কি। অধিকাংশ বিশেষজ্ঞের মধ্যে তিনি কোনো প্রাথমিক শিক্ষা লাভ করেনি, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলে তিনি আবার স্বশিক্ষিত আর কি। তিনি সহজ সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক তিনি নাকি গান রচনা করেছেন। তো এটা আমরা জানি, তার জীবনী পাঠ করলে সেটা আমরা পাই আর কি। তো জীবনকালে নাকি আসলে উত্তরাধিকার সূত্রে তিনি বিশাল ভূ সম্পত্তির মালিক হয়েছিলেন। তো প্রথম জীবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন, অর্থাৎ রমণীদের কাছে নাকি হাসান রাজা নিজের দেহদানে ছিলেন অক্লান্ত। অর্থাৎ তার এক গানে তিনি নিজেই উল্লেখ করেছেন সে সময়, অর্থাৎ সূর্যালোকে বলে হাসান রাজা আলম পতিয়া, এরকম একটা গান ছিল। তো আসলে এই প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্যগীতের ব্যবস্থা সহ তিনি নৌকায় চলে যেতেন এবং বেশ কিছু দূর ভোগ বিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিতেন আর কি। অর্থাৎ এর মধ্যে তিনি বিশেষ মুহূর্তে তিনি প্রচুর গান রচনা করেছিলেন, অর্থাৎ সে সময়ে অনেক গান রচনা করতেন। তো নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ এসব গান গাওয়া হতো আর কি। তো আশ্চর্যের বিষয় হলো এসব গানে জীবনের অনিত্যতা সম্পর্কে, ভোগ বিলাসের সীমাবদ্ধতা সম্পর্কে নিজেকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, সেই হাসান রাজা। তো হাসান রাজা পাখি ভালোবাসতেন, চূড়া ছিল তার প্রিয় পাখি। তিনি ঘোড়া পুষতেন, তার প্রিয় দুটি ঘোড়ার নাম ছিল নাকি জং বাহাদুর এবং চান্দ মুস্কি। অর্থাৎ এইভাবে হাসান রাজার মোট ৭৭টি ঘোড়ার নাম ছিল, এটা ইতিহাস পাঠে জানা যায়। তো শৌখিনতার পিছনে তার সময় কাটতে সবসময় নাকি তিনি সময় কাটাতেন, আনন্দ বিহারে সময় কাটানোর হয়ে উঠল তার জীবনের একমাত্র বাসনা। তো তিনি প্রজাদের কাছ থেকে অনেক দূরে সরে যেতে লাগলেন, অর্থাৎ অত্যাচারী আর কিছু রাজা হিসেবে, অর্থাৎ নিষ্ঠুর রাজা হিসেবে তিনি চিহ্নিত হয়ে উঠলেন। তো বন্ধুরা আসলে হাসান রাজার আপনার হাসান রাজার বাড়িটা ঘোরানোর পরে আমরা আবার এই সামনে যে লঞ্চ ঘাটটা ছিল আমরা ওখানে একটু গেছিলাম। এটা হচ্ছে এগুলো, এই যে আপনার সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই অর্থাৎ প্রমোদ তৈরি। অর্থাৎ এই যে এখানকার ঢাকা শহরের বিভিন্ন জেলা থেকে এসে লোকজন এখানে কি বলবো, এই যে প্রমোত্তরিতে তারা হাওর বাওর অঞ্চলগুলো ঘুরে, টাঙ্গাওর হাওর, বিভিন্ন হাওরে তারা এই প্রমোত্তরিতে করে তারা ঘুরে বেড়াতেন আর কি। অর্থাৎ পর্যটকরা যেতেন। তো এখানে আসলে সুন্দর কেবিনের ব্যবস্থা করা আছে, ওখানে আমাদের রুম সিস্টেম, এক এক রুমে এক এক মানে এক এক দাম সে তারা আমি দেখাচ্ছি যাক আপনাদের জানার জন্য। তো এখান থেকে মোটামুটি তারা লঞ্চগুলো এক একটা লঞ্চ তারা বা ভাড়া করে তারা সে টাঙ্গুয়ার হাওর টাওয়ার এইসব দিলে তারা ঘুরতে যায়। ওখানে তারা অনেক সময় রাতে অবস্থান করে বা লঞ্চে অবস্থান করে। তো লঞ্চের মধ্যে তাদের সব কিছু থাকে, খানা দানা বিনোদন থেকে শুরু করে আপনি এই লঞ্চের মধ্যে সব কিছুই পাবেন। অর্থাৎ এটাই হচ্ছে সেই লঞ্চ ঘাট সিলেটের। এই ঘাটটার নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, আসলে ভুলে গেছি যেহেতু প্রথম আসছিলাম, তো আজকে আমি সেটা বলতে পারতেছি না। নামটা স্মরণে আসছে জাস্ট আমি দেখাচ্ছি। আসলে ওই পারে এটা হচ্ছে সেই নদীর ওই পার, এখানে কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল লঞ্চ অর্থাৎ স্টিমার চলাচল করে। এখান থেকে ওটা সে খাওয়ার দাওয়ারে মানুষ যারা ভ্রমণে আসেন, অর্থাৎ সুনামগঞ্জে যারা আছেন তারা এইসব লঞ্চে ভ্রমণ করে।